আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আজকে সাস্টের সাস্টের সমাজকর্ম বিভাগের অধ্যাপক নিয়াজ স্যারকে আমি ফোন দিছিলাম এবং আমার নিজের পরিচয় দিয়ে আমি বললাম যে স্যার আমি ভর্তি শিশুদের নিয়ে কাজ করি। তো শিক্ষার্থীরা এটা নিয়ে চিন্তিত যে সাস্ট কি বের হয়ে গেছে কিনা গুচ্ছ থেকে বা এবার কিভাবে পরীক্ষা হবে। স্যার বললেন যে হ্যাঁ আমরা বের হয়ে গিয়েছি এবং একাডেমিক কাউন্সিলে 11 তারিখে সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে আমরা থাকবো না গুচ্ছে, এবং আমরা অলরেডি ভর্তি কমিটি গঠন করে ফেলেছি এবং সার্কুলার সামনে প্রকাশিত হবে। তো আমি বললাম, তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে স্যার তাহলে বিভাগীয় পর্যায়ে কি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে স্যার? স্যার বললো যে যদি আবেদন বেশি বেশি পড়ে যায় সেক্ষেত্রে সাজেশন আসছে যে আমরা এটা করতে পারি যে ঢাকায়ও যেন আমরা আসন বিন্যাস ফেলতে পারি, এটাও করা যেতে পারে, তবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এরপরে আমি জিজ্ঞাসা করলাম যে স্যার তাহলে মান বন্টন সহ অন্যান্য প্রক্রিয়া কি আগের মতোই থাকবে কিনা? বললো যে হ্যাঁ আগের মতোই থাকবে, যেরকম ছিল সেরকমই থাকবে, সেম। তো তারপরে যে আমি জিজ্ঞাসা করবো যে স্যার পরীক্ষা কবে নাগাদ হতে পারে, এই বিষয়টা আসলে আমি জিজ্ঞাসা করতে পারি নাই, এটা আসলে ভুলে গেছি, ঠিক আছে। তো মোটামুটি সাস্ট বের হয়ে গেছে জিএসটি থেকে, এটা আপাতত সামনে মনে হয় না যে ইউজিসি আর সাস্ট জগন্নাথ সহ আর দুই তিনটা বিশ্ববিদ্যালয়কে ধরে রাখতে পারবে, তবে সামনে কি হয় দেখার বিষয়। হ্যাঁ, কিন্তু আমি চাচ্ছিলাম যে তোমাদেরকে সার্কুলার না দেওয়া পর্যন্ত নির্দেশনা না দিতে, শাস্ত্রের জন্য আলাদা করে, কিন্তু দিতেই হচ্ছে কারণ শাস্ত্রের প্রিপারেশনটা একটু আগে থেকেই মেন্টালিটি ওইভাবে নিয়ে মানে গ্রো করতে হয়। হ্যাঁ, এই জন্য আমি টিসিতে আজকে বলছি যে তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও এবং অধ্যায়ভিত্তিক পড়ার সময় ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেনগুলো সলভ করো। শাস্ত্র গুচ্ছে থাকুক না থাকুক তাও তোমার একটা লাভ হবে, এবং তুমি ক্যালকুলেটারে পারদর্শী হও। শাস্ত্রের যে প্রশ্নগুলো ক্যালকুলেটার ইউজ করে করতে হয় সেগুলো ক্যালকুলেটার দিয়ে করো, প্রবলেম নাই, বাকিগুলো ক্যালকুলেটার ছাড়া ট্রাই করো। তো এখন থেকে ওইভাবে না আগাইলে পরে হঠাৎ করে সিদ্ধান্ত হয়ে গেলে লাস্টে সময় কম পাওয়া যাবে। এর জন্য এখন থেকে শাস্ত্রের প্রশ্ন অ্যানালাইসিস করলে তো দোষ নাই। হ্যাঁ, শাস্ত্র জিএসটিতে থাকলেও তো তোমাকে শাস্ত্রের প্রশ্ন সলভ করতেই হবে। কাজে এই বিষয়টা তোমরা ওইভাবে মেন্টালিটি আগে থেকে গ্রো করতে হবে। এবং এখানে দেখো শাস্ত্রের প্রশ্ন ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, তিনটার থেকে যে কোনো একটা অনেক বেশি হার্ড হয়ে যায় আর যে কোনো একটা সহজ হয়। হ্যাঁ, এবং সহজের মধ্যেও আবার হচ্ছে মানে প্রত্যেকটা তিনটা সেকশনে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্রত্যেকটা সেকশনেই তিন কোয়ালিটির কোয়েশ্চেন থাকে, মানে দুই কোয়ালিটির কোয়েশ্চেন থাকে, সরি। খুবই সহজ কোয়েশ্চেন সাস্টে খুব একটা আসে না, একটা আসে স্ট্যান্ডার্ড আর একটা আসে হার্ড। এই দুই ক্যাটাগরির কোয়েশ্চেন সাস্টে হয়, কিন্তু কয়েকটা কোয়েশ্চেন একদম সহজ চলে আসতে পারে, বাট সেটা রেয়ার কেস। দেখবা যে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আসছে, নতুবা হার্ড কোয়েশ্চেন হয়েছে সাস্টের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ সেকশনে, তিনটা সেকশনে। তো মানে হচ্ছে তুমি যদি তিনটা সাবজেক্টে খুবই পারদর্শী হও তাহলে এখানে সহজে চান্স পেতে পারবা। এবং ক্যালকুলেটরে পারদর্শী হওয়া এখানে খুব জরুরি। এই সাস্টের যদি আলাদা পরীক্ষা হয়ে যায় এবং যখন তোমার সার্কুলার দিয়ে দিবে সাস্ট, সাথে সাথে তারপরে অনেক কিছু করণীয় আছে। তুমি ক্যালকুলেটরে পারদর্শী হইতে হবে প্রথমত, এবং ক্যালকুলেটর যদি হচ্ছে, আমার কাছে একটা ক্যালকুলেটর আছে যেটা আমি সেকেন্ড টাইমে কিনছিলাম সাস্টের জন্যই। তো তারপরে শুনি যে এটা 1500-1600 টাকা দিয়ে কিনছিলাম। এটা এই ক্যালকুলেটরটা তোমরা চিনো, ইএক্স 991 ইএক্স, এটা দেখছো? এই ক্যালকুলেটর তোমরা এখন আর পাবা না হয়তো, বা এটা মনে হয় ব্যান করে দিছে ক্যালকুলেটরটা। তো এই ক্যালকুলেটরে অনেক ফাস্ট সলভ করা যায় ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশনগুলা, বড় বড়গুলো ডিরেক্ট এটা দিয়ে অ্যান্সার বের করা যায়। হুম, তো এই ক্যালকুলেটরটাতে যদি তোমরা কালেক্ট করতে পারো সেটা তোমার জন্য ভালো। বা অন্য ক্যালকুলেটর যেটা আছে না, ইএস 991, ওইটাও 991 ইএস, ওইটাও ভালো আছে। ক্যালকুলেটর একটা হইলে হইলো, যদি তুমি পারদর্শী হও ক্যালকুলেটারে সেটাই বেশি, সেটাই মেনলি জরুরি আর কি। তো ক্যালকুলেটর বেশি ইউজ করবা কখন থেকে, যখন শাস্ত্রের সার্কুলার দিয়ে দিবে আলাদা করে তখন থেকে। এর আগে আপাতত ক্যালকুলেটর ছাড়াই কোশ্চেন সলভ করে বেশি বেশি, আর শাস্ত্রের যে প্রশ্নগুলোতে ক্যালকুলেটর লাগে সেগুলা সলভ করতে ক্যালকুলেটর ইউজ করো। আর মোটামুটি শাস্ত্রের জন্য আলাদা ভিডিও আসবে, আলাদা নির্দেশনা আসবে। এই ভিডিওতে আমি আসলে আর বেশি বেশি কিছু বলতেছি না, জাস্ট তোমাদের জানাইলাম যে স্যার কি বললো আমাকে, ঠিক আছে। তো আমি তোমাদের লাস্ট একটা হিন্স দিয়ে রাখি যে এবছর হয়তো বা সাস্ট, জগন্নাথ, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং আর দুই তিনটা বিশ্ববিদ্যালয় বের হয়ে যেতে পারে। হ্যাঁ, আর নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে, হ্যাঁ, তাদের সহকারে
কতগুলা বিশ্ববিদ্যালয় নিয়ে ধরো অ্যাটলিস্ট 12-13টা ইউনিভার্সিটি হইলেও 12-15টা ইউনিভার্সিটি হইলেও তারা গুচ্ছতে থাকবে। ঠিক আছে, গুচ্ছ আলাদা থাকবে এবং কয়েকটা ইউনিভার্সিটি বের হয়ে যেতে পারে। এটা মোটামুটি বোঝা যাচ্ছে আর কি। তবে ভবিষ্যৎ তো আমরা জানি না, সামনে অনেক কিছু চেঞ্জ হইতে পারে, অনেক কিছু হইতে পারে, নাও হইতে পারে। সেটার জন্য অপেক্ষা করতে হবে। দিন শেষে তোমাদের সবাইকে ভালো মতো পড়তে হবে, এটাই হচ্ছে সিস্টেম। তুমি তোমার আপডেট দেখো, আপডেট জানো, বাট অগ্রিম কিছু বিষয়ে কনসার্ন থাকাটা জরুরি। যেমন আজকে সাস্ট সম্পর্কিত আমি বিষয়টা দেখলাম যে সাস্টের স্যারকে ফোন দিয়ে বুঝতে পারলাম যে এখন থেকে আসলে শুরু করা উচিত। হুটহাট তো আসলে তুমি সাস্টের প্রিপারেশন নিতে পারবো না, আগে থেকে ইঞ্জিনিয়ারিং মাইন্ড তৈরি করতে হবে, তাই না? আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা এমন প্রিপারেশন যে একটু ডিপলি পড়াশোনা, আলাদা কিছু না, একটু ডিপলি পড়াশোনা। সেটা করলে ভার্সিটিতেও ভালো করতে পারবো, ইউনিভার্সিটি এক্সামগুলোতেও ভালো করতে পারবো। ইউনিভার্সিটি এ ইউনিট যে প্রিপারেশন, মনে করো যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন মানে আলাদা, আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হচ্ছে ডিপ নলেজটা নেওয়া। সেটা নিলে তুমি ইউনিভার্সিটি এক্সামও ভালো করতে পারবা। আশা করি সবাই বুঝতে পারছো। আল্লাহ হাফিজ।